আজকের গল্পে তোমাদের নিয়ে যাব উত্তরবঙ্গের খুব পরিচিত একটা জায়গায়। সে জায়গার রূপ যে ঠিক কতখানি সবুজ সেটাই তোমাদেরকে দেখাবো এই পর্বে। এখানে প্রকৃতি আপন আনন্দে মেলে ধরে নিজের রং। মেঘের আলিঙ্গনে সবুজ পাহাড়, বাতাসের শীতল স্পর্শ, সাথে টিপটিপ বৃষ্টির সুর মনকে ভাসিয়ে নিয়ে যায় এক অনাবিল শান্তির জগতে। কথা দিচ্ছি, যে একবার এই মায়ামাখা রূপ দেখবে সে আজীবন তার হৃদয়ে এই শহরকে মায়ার রঙে ভরিয়ে রাখবে। তাহলে চলো, আর দেরি নয়। হোক শহর কিংবা পাহাড়ের ঢাল, স্বপ্নে গড়ি রঙিন এক অন্য জগতের জাল। স্বপ্নের ডানায় উড়বে বাঙালি, হবে না থামা, কারণ ঘুরছে বাঙালি। বর্ষায় কালিম্পংয়ের দ্বিতীয় দিনে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমরা আমাদের খাড়কাগাঁওয়ের গোল্ডেন পাইন হোমস্টে থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি, আর আমরা এখন চলেছি কালিম্পংয়ের সাইট সিনের উদ্দেশ্যে। তো চলো আগে সেখানে সাইট সিনগুলো করি, মানে কালিম্পং শহরের এবং তার আশেপাশে সাইট সিনগুলো করি, দেখাই আজকে সীমিত সময়ের মধ্যে এবং এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে কি কি দেখা যায় এবং কতটা দেখা যায়। তারপর বলবো তোমাদের কালিম্পংয়ের সাইট সিন দেখে আমরা কোথায় যেতে চলেছি। বৃষ্টি ভেজা পাহাড়ি আঁকাবাঁকা পথ, সাথে সবুজে ঘেরা এমন চাঁদোয়া, যার মধ্যে দিয়ে যেতে যেন আজ একটু বেশি ভালো লাগছে। তবে সত্যি বলতে পাহাড় প্রেমীদের কাছে বর্ষার পাহাড় বরাবরই তার মনের খুব কাছের, কারণ পাহাড় তার প্রকৃত নিজ রূপে সেজে ওঠে শুধুমাত্রই বর্ষাকালেই। এখন আমরা দাঁড়িয়ে আছি খাড়কাগাঁও থেকে কালিম্পং যাওয়ার পথে একটা তিস্তা ভিউ পয়েন্টে। তিস্তা ভিউ পয়েন্টে গেলে তোমরা হয়তো তিস্তা নদীর 14টা বাঁক দেখতে পাবে, কিন্তু বিশ্বাস করো এইখান থেকে তিস্তা নদীকে কি অপরূপ সুন্দর লাগছে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না, শুধু দেখো। আজও আকাশের মুখ ভার, তাই তোমাদের সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘাকে আজও হয়তো তোমাদেরকে দেখাতে পারলাম না। তবে তিস্তা নদীর 15টা বাঁক দেখা ছাড়াও কিন্তু এখান থেকে দেখা যায় রাবাংলা, পেলিং, নামচি সহ সিকিমের এয়ারপোর্ট, সাথে গ্যাংটক যাওয়ার রাস্তাও। তো সব মিলিয়ে মিশিয়ে এটা আমাদের কাছে একটা আনএক্সপেক্টেড সারপ্রাইজ ছিল। এইরকম একটা জায়গা, এরকম একটা দুর্দান্ত ভিউ পয়েন্ট পাবো আমরা কল্পনাও করতে পারিনি। আরেকটা কথা, সেটা হচ্ছে এই ভিউ পয়েন্টের এখানে কিন্তু একটা হোমস্টে রয়েছে। এই হোমস্টেটার নামটা আমি খেয়াল করতে পারছি না এত দূর থেকে। যাই হোক, আমি এই হোমস্টের নাম আর ফোন নাম্বার দিয়ে দেবো। তো তোমরা যারা এই ভিউ পয়েন্টের কাছে এই হোমস্টেতে এসে থাকতে চাও, নির্দ্বিধায় এখানে এসে থাকতে পারো। দুর্দান্ত ভিউ পাবে তোমরা এখান থেকে। বাকি চলো, আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছে, আমরা ঝটফট গাড়িতে উঠে পড়ি, কারণ আমাদের হাতে খুব বেশি সময় নেই। আমাদের এখান থেকে অনেকগুলো জায়গায় যেতে হবে। দেখি এরপরে দাদা আমাদের কোথায় নিয়ে যায়। পয়েন্ট বাই পয়েন্ট দেখার তাড়া আমার কখনোই থাকে না। এই কালিম্পং শহরে একদিনে ঘুরে দেখার জন্য 8 থেকে 10টারও বেশি জায়গা রয়েছে। তবে বিশ্বাস করো, এই পয়েন্ট দেখার চক্করে কোনো স্পেসিফিক জায়গার যে প্রকৃত রূপ, যে গল্প, তার যা এসেন্স, তা আমরা মিস করে যাই। তাই শুধু তাড়াহুড়ো করে ছুটে বেড়ানো নয়, আমাদের এই ভিডিওতে হয়তো তোমরা 2টো জায়গা কম দেখবে, তবে বিশ্বাস করো সেখানকার গল্প আর ইনফরমেশন কিন্তু সম্পূর্ণ পাবে। তাই আমাদের সাথে থেকো। আগের যে ভিডিওতে বলছিলাম, কালিম্পং থেকে খাড়কা আসার রাস্তা কিন্তু মারাত্মক খারাপ কিছু কিছু জায়গায়। আমাদের গাড়ি উঠে আবারও পিছনে ব্যাক করছে, আবার মানে অনেকটা এসে এলিভেশন নিয়ে আবার ওপরে উঠতে হবে। এই যে দেখো, আমরা পিছনে ব্যাক করছি, আর সামনের রাস্তাটা দেখাই। আমি যেটা বলছিলাম কালকে, যে তোমরা যারা পার্সোনাল গাড়ি বা স্কুটি বা বাইক নিয়ে আসার চিন্তা করছো, আরেকবার একটা সেকেন্ড থট রেখো মাথায়। আমার মনে হয় না খুব একটা সেটা যুক্তিযুক্ত হবে, অন্তত রাস্তার এই কন্ডিশন থাকলে। চেষ্টা করো এখানকার যে লোকাল গাড়ি রয়েছে সেই গাড়িতে করে আসার, কারণ এখানকার ড্রাইভারদের হাত এই রাস্তাতে চালিয়ে চালিয়ে কিন্তু অত্যন্ত পোক্ত। তারা জানে কিভাবে ঠিক এই রাস্তা পার হতে হয়। যাই হোক, চলো আমাদের গাড়ি ফের উঠছে, দেখাই। রাস্তার অবস্থা দেখছো?
পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে আমরা চলে এলাম কালিম্পং শহরে। এখানে দাম্বের চকের কাছে প্রচুর ক্যাবের অপশান তোমরা পেয়ে যাবে এই কালিম্পং শহরটা ঘুরে দেখার জন্যে, যেখানে 4 সিটার গাড়িতে তোমাদের ভাড়া পড়বে ওই 2 থেকে 2,500 টাকা মতো। চাইলে তোমরা এখানে স্কুটি বা বাইক নিয়ে ঘুরতে পারো। স্কুটিতে ভাড়া পড়বে ওই 600 থেকে 700 টাকা মতো, আর বাইক যদি ভাড়া করো তাহলে 1000 থেকে 1,500 টাকা। আর হ্যাঁ, এই কালিম্পং শহর ঘুরে দেখতে কিন্তু তোমাদের স্কুটি বা বাইকে প্রায় 1.5 লিটার মতো তেল খরচ হতে পারে। চলে এসেছি পাইন ভিউ নার্সারিতে। এখানে প্রবেশ মূল্য হলো 20 টাকা করে। চলো এখন দেখা যাক এখানে আমাদের দেখার জন্য কি কি রয়েছে। এই ক্যাকটাস গ্রাউন্ডে ক্যাকটাস তো প্রচুর রকম রয়েছে, কিন্তু এখানে এসে একটা মুশকিল যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে এখানকার যে ক্যাকটাসের ভেরিয়েন্টগুলো, মানে যে প্রকারভেদগুলো, সেগুলোর একটাও নাম লেখা নেই। এটা একটা মুশকিল, কারণ যে বাচ্চারা আসবে বা যারা একটু এনথুজিয়াস্ট হবে তাদের বোধহয় এই ক্যাকটাসগুলোর নামগুলো লেখা থাকলে আরও সুবিধা হতো এবং এই ক্যাকটাসের প্রতি তাদের প্রীতিটা, মানে তাদের ভালোবাসাটা আরও বাড়তো। যাই হোক, নেভারদালেস চলো, আমাদের তো খুব ভালো লাগছে, কিন্তু এখানে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, কারণ এই যে দেখো ওপরে গ্রিন হাউসের জন্যে বাইরে যা টেম্পারেচার, ভেতরে তার থেকে অনেক বেশি টেম্পারেচার। ক্যাকটাসের ভেরিয়েন্টের নামগুলো না জানলেও চলো দেখাই তোমাদেরকে ক্যাকটাসগুলোকে কেমন দেখতে। আকৃতিগতভাবে কিন্তু একে অন্যের থেকে একেবারেই আলাদা সবগুলো। যেমন দেখো, এই ক্যাকটাসগুলো কাইন্ড অফ বড় যদি মোটা কোনো শসা হয় তো এই রকম আকৃতি হবে। আবার এই ধরনের ক্যাকটাসগুলো দেখো একদম লম্বা লম্বা, বেতের গায়ে যদি কোনো পশম লাগানো থাকে কতকটা ওই রকম দেখতে লাগবে। এদিকটা দেখো, এইদিকেও আকৃতিগতভাবে আলাদা এই ক্যাকটাসগুলো। এইখানে দেখো বন্ধুরা, এই ক্যাকটাসগুলো একদম তবলার মতো দেখতে, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। আমি এর ভেরিয়েন্টের নাম জানি না, তোমরা কেউ জানলে জানিও এই ক্যাকটাসের ভেরিয়েন্টের নামটা কি। এই পাইন ভিউ নার্সারি ক্যাকটাস প্রিয় মানুষদের কাছে এক প্রকার স্বর্গ বলা যেতে পারে। এখানে কম বেশি 1,500-এরও বেশি প্রজাতির ক্যাকটাস রয়েছে, আর প্রত্যেকটা ক্যাকটাসই কিন্তু একে অপরের থেকে দেখতে একেবারে আলাদা। তবে একটা কথা কিন্তু এক্ষেত্রে বলে রাখি, তোমরা এই ক্যাকটাসের মাঝের রাস্তা দিয়ে হাঁটার সময় একটু সাবধানে চলাফেরা করো, বিশেষ করে কেউ যদি সোয়েটার জাতীয় পোশাক পরে থাকো। কাঁটায় আটকে আমাদের উলের পোশাক কিন্তু ছিঁড়ে গিয়েছিল। 1971 সালে মোহন শামসের এই নার্সারিটির প্রতিষ্ঠা করেন। গরমের সময় সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত, আর শীতকালে সকাল 8:30 থেকে বিকেল 4টে পর্যন্ত এই নার্সারি খোলা থাকে। এখানে কিন্তু একটা খুব সুন্দর ক্যাফে রয়েছে, আর এখানে একটা হোমস্টেও রয়েছে, পাইন ভিউ হোমস্টে। আমার চারিদিকে দুর্দান্ত সুন্দর করে সাজানো, চারিদিকে বসার জায়গা রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। শুধু একটাই ড্রব্যাক আমার চোখে পড়লো, সেটা হচ্ছে এখানে যে যে টাইপস অফ ক্যাকটাসগুলো রয়েছে তাদের নামগুলো আলাদা আলাদা করে মেনশন করা নেই। সেটা একটুখানি, মানে যেহেতু নার্সারিটা ক্যাকটাসের, সেটা কেমন একটা দৃষ্টিকটু লাগছে। যারা ক্যাকটাস এনথুজিয়াস্ট তাদের কাছে এই নামগুলো থাকলে তাদের ক্যাকটাসের প্রতি আগ্রহ কিন্তু আরও বাড়বে। পাইন ভিউ নার্সারির এই সেকশনটাতে তোমরা কিন্তু বিভিন্ন প্রজাতির ক্যাকটাস কিনতে পারবে। এই যে দেখো আমার পিছনে এই যে ছোট সাইজের ক্যাকটাসগুলো, এগুলো সব 150-200 টাকার মধ্যে দাম বলছে। আর এই যে বড় সাইজের ক্যাকটাস, এগুলোর এক একটা দাম 15-16 হাজার টাকা। এই সব ক্যাকটাসগুলোই কিন্তু দে আর অল ফর সেল। এবং আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কেন আপনারা ক্যাকটাসের ভেরিয়েন্টের নামগুলো লিখে রাখেন না। তো উনি বললেন যে কলেজের ছেলেপুলেরা এসে সব ক্যাকটাস এদিক ওদিক করে দেয় এবং নিজেদের নাম ওর পাশে লিখে দেয়। এইসব কারণে ওরা বিরক্ত হয়ে আর কি আর নাম টাম লেখেন না। যাই হোক, ফেয়ার এনাফ, ওনাদের লজিক ওনাদের কাছে। আমার যেন মনে হলো যে কোথাও নামগুলো লেখা থাকলে আর একটু ভালো হতো। বাকি চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই, এবার আমাদের সময় হয়ে এসছে এখান থেকে যাওয়ার। পাইন ভিউ নার্সারি দেখে এখন আমরা চলেছি দূরবীন মনাস্ট্রির দিকে। চলো দেখাই দূরবীন মনাস্ট্রি যাওয়ার রাস্তাটা কেমন। কালিম্পং শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে রয়েছে এই দূরবীন মনাস্ট্রি। এখানে যাওয়ার রাস্তাটা কিন্তু বড়ই সুন্দর, তবে এই রাস্তার সৌন্দর্য আমি বেশিক্ষণ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ এই পুরো জায়গাটাই কিন্তু মিলিটারি এরিয়ার অন্তর্গত।
বসে রয়েছি দূরপিন মনাস্ট্রিতে। এটা দূরপিন দ্বারা পাহাড়ের ওপরে অবস্থিত। আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এই মনাস্ট্রিটা কিন্তু 1959 সাল নাগাদ থেকে এই মনাস্ট্রি তৈরি হওয়া আরম্ভ হয়েছিল এবং এই মনাস্ট্রি শেষ হতে হতে প্রায় 1976 হয়ে যায়। 1976 সালে চতুর্দশ দলাই লামা, মানে বর্তমান যিনি দলাই লামা, তিনি এসে এই মনাস্ট্রির উদ্বোধন করেন। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো 108 খণ্ডের অত্যন্ত বিরল এবং বৌদ্ধদের কাছে খুব গুরুত্বপূর্ণ কাঙ্গিউর বলে একটা পুঁথি এখানে রয়েছে। তো সেটা খুব মানে সিকিউরলি এখানে সংরক্ষিত করা হয়, সেটা খুব ইম্পর্টেন্ট বুদ্ধিস্টদের কাছে, বুদ্ধিজম যারা প্র্যাকটিস করেন তাদের কাছে। দূরপিন মনাস্ট্রির দরজা এখন বন্ধ, তাই ভেতর থেকে দেখাতে পারলাম না তোমাদের মনাস্ট্রির। তবে কালিম্পংয়ে সাইট সিন করলে তোমরা এই দূরপিন মনাস্ট্রি অবশ্যই তোমাদের লিস্টে রেখো। আর এই যে দেখো আমাদের পিছনে যদি আমি একটু ঘুরি, তাহলে এই এত বড়, এটা হচ্ছে মংস কোয়ার্টার, এখানে সব মংসরা থাকেন। আর আমার বাঁ দিকে বিশাল বড় আর্মিদের প্লেগ্রাউন্ড, যেখানে মানে আমি এত বড় প্লেগ্রাউন্ড নর্মালি দেখিনি কোনোদিনও, বিশাল বড়। দূরপিন মনাস্ট্রির ঠিক পিছনেই এই বিশাল আকৃতির খেলার মাঠটা রয়েছে। আর দেখো পুরো মেঘ ভেঙে ভেসে আসছে এই মাঠের ওপরে, কি দুর্দান্ত লাগছে। আমরা এখন দাঁড়িয়ে আছি কালিম্পংয়ের বিখ্যাত মর্গ্যান হাউসের বাইরে। 1930 সালে সেই সময়ের ইংরেজ পাট ব্যবসায়ী জর্জ মর্গ্যান তার স্ত্রী লরেল মর্গ্যানের সাথে হানিমুনের জন্য এই মর্গ্যান হাউসটা বানিয়েছিল। একসময় এটা ভুতুড়ে বলে কিন্তু বেশ বিখ্যাত ছিল, যদিও সেই মিথগুলো এখন ডিস্ট্রয় হয়ে গিয়েছে। আর এই মর্গ্যান হাউসটা কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অন্তর্গত। আর এখানে থাকার জন্য প্রতিদিন সম্ভবত 2,500 থেকে 3,000 টাকা খরচ হয়। শিলিগুড়ি বা কলকাতা অথবা এদের ওয়েবসাইট থেকে এটা বুক করা যায়, এখানে এসে স্পট বুকিং হয় না। চলো, আর এর ঠিক আমাদের উল্টো দিকে, মানে মর্গ্যান হাউসের উল্টো দিকে আর্মিদের গল্ফ কোর্স, এখানেও ঢোকা যায় না, কিন্তু দূর থেকে তোমরা দেখতে পাবে, মানে ওই আর কি দুধের স্বাদ ঘোলে মেটানো কিছুটা। চলো আমরা গাড়িতে উঠে পড়ি, দেখি এরপরের আমাদের কোথায় গন্তব্য থাকে। মর্গ্যান হাউস আর এই গল্ফ কোর্সের ঠিক পাশেই গ্রিন ক্যাফে বলে একটা ক্যাফে রয়েছে। এটা কিন্তু ইন্ডিয়ান আর্মিরা পরিচালনা করেন। তো তোমরা যারা এইখানে আসবে একটা কিছু খেয়ে যেও, বেশ ইউনিক এক্সপিরিয়েন্স হবে। আমরা এখন চলে এসেছি গৌরীপুর হাউসে। 1938 থেকে 1940 এই 2 বছরের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর মোট 4 বার কালিম্পংয়ে আসেন এবং তিনি প্রতিবারই এসে এই গৌরীপুর হাউসে থাকতেন। আচ্ছা, অনেকেই এটা ভেবে ভুল করেন যে এই বাড়িটা রবি ঠাকুরের বানানো, কিন্তু এই কথাটা পুরোপুরি একটা মিথ। তদানীন্তন ময়মনসিংহের জমিদার ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরী এটা বানিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র এখানে এসে 4 বার ছিলেন। এখানে এসে একটা জিনিস দেখে খুব ভালো লাগছে যে এই ভগ্নপ্রায় বাড়িটায় কিন্তু এখন মেরামতির কাজ চলছে। তোমরা যারা হয়তো আমাদের এই ভিডিওটা দেখে কিছু মাস পরে এখানে আসবে, তারা হয়তো একটু বেটার অবস্থায় এই গৌরীপুর হাউস দেখতে পাবে। সত্যি বলতে এখানে এসে রীতিমতো আমরা বিহ্বল হয়ে পড়েছি। আরেকটা জিনিস, এটাও আমাদের শোনা কথা, এই যে সামনে দুটো কর্পূর গাছ রয়েছে, অনেকেই বলেন এই দুটো কর্পূর গাছ রবি ঠাকুর নাকি নিজের হাতে এখানে লাগিয়েছিলেন। এখানে যে ওয়ার্কাররা কাজ করছেন ওনারা বাঙালি, কুচবিহারে বাড়ি। আমি জিজ্ঞেস করলাম যে দাদা কতদিন লাগবে, ওনারা বললেন যে 4-5 মাস মতো সময় লাগবে আর কমপ্লিট হতে বিষয়টা। আর ওনারা এটাও বললেন যে সরকার এটা অধিগ্রহণ করেছে, তারপর থেকেই মেরামতির কাজগুলো চলছে। বাকি আর একটা জিনিস তোমাদের দেখায়, খুব ইন্টারেস্টিং। এই দেখো, এই ভবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাস করিতেন এবং 25শে বৈশাখ সন 1345 জন্মদিন কবিতা আকাশবাণীর মাধ্যমে আবৃত্তি করিয়াছিলেন।
এবং আমি যদি খুব ভুল না করে থাকি, এই জন্মদিন কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই গৌরীপুর হাউস থেকে বসেই লিখেছিলেন। যাই হোক, আমাদের ইচ্ছা রইল এটা যখন পুরোপুরি রেনোভেট হয়ে যাবে তখন আরেকবার এসে ঢু মারার। আপাতত চলো এখান থেকে আমরা চলে যাই। জানি না এরপরে আমাদের কোথায় গন্তব্য, তবে ড্রাইভার দাদা নিশ্চয়ই জানেন। তো চলো চট করে আমরা গাড়িতে উঠে পড়ি। ডেলো পার্কের দিকে যাওয়ার সময় শুধু আমরা নই, যে দেখো মেঘেরাও তাদের ভেলায় চড়ে বাতাসের সুরে সুর মিলিয়ে এগিয়ে চলেছে আমাদেরই ঠিক করা গন্তব্যের দিকে। কি বলবো এই দৃশ্য দেখে, এক কথায় অপূর্ব। এ পথের প্রাকৃতিক দৃশ্যপটার প্রতিটা বাঁক তোমাদের বারবার মনে করিয়ে দেবে জীবনের সব থেকে সুন্দর গন্তব্য কখনো কখনোই পথের মাঝেও লুকিয়ে থাকে। সত্যি বলতে মনে হচ্ছে এই প্রকৃতি, মেঘ, পাহাড় আর মনের আবেগঘন মিশ্রণে লেখা এই এক অনন্ত প্রেমের কবিতা, যা শুধুমাত্র এই বর্ষণমুখের দিনেই লেখা সম্ভব। এই যে আমরা চলে এসেছি ডেলো পার্কে। এটা কালিম্পংয়ের খুব বিখ্যাত একটা ট্যুরিস্ট স্পট। তবে আজ এখানে এই ওয়েদারের জন্য হয়তো তেমন লোকজনের ভিড় তেমন একটা দেখলাম না। এখানে কিন্তু প্যারাগ্লাইডিংও হয়, যার ভাড়া 3,000 টাকা থেকে শুরু, আর ভিডিওগ্রাফির জন্য তোমাদের এক্সট্রা 500 টাকা খরচ হবে। এই পার্কে এন্ট্রি গেটের পাশেই কিন্তু চা, কফি, মোমো, ম্যাগি খাওয়ার ছোট্ট ছোট্ট এই দোকানগুলো রয়েছে। এমনিতেই পার্কে ঢোকার টিকিট 20 টাকা করে হলেও আমরা যেদিন যাই সেদিন টিকিট নিয়ে বেশ ঝামেলা হচ্ছিল। শুনেছিলাম এই পার্কে ঢোকার টিকিট নাকি উঠে যাচ্ছে। আমরা এখন হাঁটছি ডেলো পার্কের মধ্যে থেকে। এখানে এন্ট্রি ফি রয়েছে 20 টাকা পার হেড, আর সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি ডেলো পার্ক খোলা থাকে। আমি একটু দেখাই আমাদের ডেলো পার্কের চারিদিকের পরিবেশটা। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। পুরো মেঘ, আকাশ জোড়া মেঘ একদম ভেঙে নিচে নামছে। চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকে মেঘ আর মেঘ। মেঘ আমাদেরকে যেন ছুঁয়ে চলে যাচ্ছে। আর তার মধ্যিখানে এই যে আমরা দুজন হাঁটছি। আজকে ডেলো পার্কে একদমই ভিড় হয়নি, লোকজন তেমন নেই। তোমরা যারা আগের বছর আমাদের দার্জিলিং সিরিজটা দেখেছিলে, ওখানে আমরা যখন পিস প্যাগোডাতে গিয়েছিলাম তখন কিন্তু এইরকম আকাশ জোড়া মেঘ পিস প্যাগোডাতে নেমে এসেছিল। তখন যেরকম অসম্ভব সুন্দর একটা মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই ডেলো পার্কে ঠিক একই কথা মনে পড়ছে। দুর্দান্ত বললেও কম হয়। এই ওয়েদার, এই মেঘ দেখে সত্যি আমাদের মন ভরে গেল। এই পার্কটা চারিদিকে এরকম সুন্দর ফুল দিয়ে সাজানো। ছোটদের পাশাপাশি এখানে বড়দের বিভিন্ন অ্যাক্টিভিটিস করারও ব্যবস্থা রয়েছে। তাছাড়া এখানে রয়েছে গভর্নমেন্টের একটা ট্যুরিস্ট লজ, যেখানে থাকার জন্য তোমরা কিভাবে কন্ট্যাক্ট করবে তার ডিটেলস আমি স্ক্রিনে শেয়ার করে রাখলাম, পারলে যোগাযোগ করতে পারো। এই পার্কটা সত্যিই ভীষণ সুন্দর। বিভিন্ন অ্যাক্টিভিটিসের পাশাপাশি এখানে কেনাকাটা করারও সুযোগ তোমরা পাবে। তাছাড়া এখানে যে ভিউ পয়েন্টটা রয়েছে সেখানে দুদণ্ড বসলে সত্যিই তোমাদের মনটা ভরে যাবে। চলেছি হনুমান টেম্পলের দিকে, যেটা কালিম্পং শহর থেকে মাত্র 9 কিলোমিটার দূরে রয়েছে। একদম রাস্তার পাশেই পড়বে এই 30 ফুট উঁচু বজরংবলীর মূর্তিটা। এখানে যাওয়ার জন্য সিঁড়ি আছে আর ঢালু রাস্তাও রয়েছে। তবে বয়স্কদের ক্ষেত্রে এখানে ওঠাটা কিন্তু একটু চাপের। এখানে কোনো পার্কিং বা এন্ট্রি ফি লাগে না। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে। হনুমান টেম্পলের একদম ঠিক পাশেই রয়েছে এই দুর্গা টেম্পল, যেটা কিন্তু ডেলো পাহাড়ের ওপরে অবস্থিত। তাহলে বন্ধুরা, আপাতত ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগির নতুন কোনো জায়গার গল্প নিয়ে। আর এই ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো সেটা ভালো মন্দ যেমনই হোক, পারলে প্লিজ প্লিজ আমাদের একটা কমেন্টে জানিও। আপাতত আমার গল্পের নোটে গাছটা এখানেই মোড়ালো।